ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। সরকারি দামের অস্তিত্ব নেই কোরবানির পশুর চামড়ার বাজারে। এ নিয়ে হতাশ মৌসুমি চামড়ার ব্যবসায়ীরা। দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। অন্যদিকে আড়তদাররা বলছেন বাজারে লবণের দাম বেশি। এর ওপর শ্রমিকের মজুরির কারণে সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না। আসলেই এবছর চামড়ার বাজার কেমন, এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের তালিখাতার বিষয় কোরবানির চামড়ার ন্যায্য দাম মিলছে কি আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান এবং যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ মমিনুল মাজিদ পলাশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের তালিখাতায়। আলোচনার শুরুতেই আমি একটু মমিনুল মজিদ আপনার কাছে যেতে চাই যে কোরবানির ঈদের পরপর যখন চামড়া সংগ্রহের বিষয়টি আসে তখন ব্যবসায়ীদের মধ্যে আমরা দেখি যে একটা হতাশা কাজ করে। সরকার নির্ধারিত দামে তারা চামড়া কিনতে পারছেন না বা বিক্রি করতে পারছেন না, এই ধরনের একটা কথা আমরা প্রায় প্রতি বছরই শুনে থাকি, অভিযোগের কথা। এবছরও আমরা এরকম একটি অভিযোগ পেয়েছি। তো চামড়ার দাম কি এবার বেশি কম ছিল? যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি সবাইকে এই দেশ শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জার্নালি অ্যাসোসিয়েশন থেকে যে চামড়ার মূল্য নির্ধারণ করে আসলে কতটুকু যুক্তিযুক্ত, এটা আমার কাছে প্রশ্ন বিষয়। কারণ সব চামড়া তো আর ভালো হয় না, আবার সব চামড়া খারাপ হয় না। তাহলে তারা যে চামড়া নির্ধারণ করছে কোন চামড়ার ক্ষেত্রে নির্ধারণ করছে এই দামটা, এটা একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে সবার আগে আমার এই প্রশ্ন। তারা কি কোটা করে দিয়েছে যে এই চামড়া সাধারণত 3টে গ্রেড হয়, এবিসিডি, ইএফজিএইচ, আরো খারাপ না। কোন গ্রেডের চামড়াটা কত টাকায় সাধারণ ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীরা কিনবে আজও পর্যন্ত এই চামড়ার কোনো দাম নির্ধারণ হয় না। ফলে সকলেই শুরু থেকেই হতাশার মধ্যে আমরা দিন কাটাই। তাছাড়া এবছর লবণের দাম, শ্রমিকের মূল্য, টোটাল মিলে চামড়ার জগতে আমরা অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এবং এখনো পর্যন্ত ভালো চামড়ার কি দামে তারা কিনবে, খরচ সহ খারাপ চামড়াটা কি দামে কিনবে বা আরো খারাপটা কি দামে কিনবে, এখন আমরা সাধারণ ব্যবসায়ী হিসেবে ট্যানারাইজেশন বা বাণিজ্য মন্ত্রণালয় থেকে এমন কোন দিক নির্দেশনা আমার জানা নাই। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে পশুর চামড়া, সেই দামে আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা সন্তুষ্ট নয়? আপনারা কি প্রত্যাশা করছেন, দামটা কেমন হওয়া দরকার ছিল? জি না, আমরা সন্তুষ্ট নই। আমরা কোন ক্ষেত্রে কোনটা কিনবো, দামটা সময় উপযোগী হিসেবে লবণ, শ্রমিক, চামড়া সব মিলাই ভালো চামড়ার ক্ষেত্রে কতটুকু আসবে, খারাপ চামড়ার ক্ষেত্রে কতটুকু আসবে। ছাগলের চামড়া তো আরো কঠিন উপস্থাপন। ছাগলের চামড়া 5 টাকা 10 টাকা। আর সবচেয়ে বড় জিনিস আপনি শুনলে অবাক হবেন যে 4 ফুটের নিচে কোনো ছাগলের কোনো চামড়ার দাম নাই। 4 ফুটের থেকে কোনো চামড়া 5 ফুট 6 ফুট 7 ফুট এটা ছাড়া আর বাকি চামড়ার কোনো দামই নেই। আসলে আমাদের দিক নির্দেশনার অভাব। আমরা এখনো পর্যন্ত সময় উপযোগী কোনো সিদ্ধান্ত চামড়ার ক্ষেত্রে আজও পর্যন্ত নিতে পারিনি বলে আমি মনে করি। মমিনুল মজিদ, আমরা আবারও আসবো আপনার কাছে, কিন্তু তার আগে মিজানুর রহমান আপনার কাছে একটু যেতে চাই যে আজ থেকে ট্যানারি মালিকরা যারা আছেন তারা লবণযুক্ত চামড়া সংগ্রহ করবেন, তো কি প্রত্যাশা আপনাদের? ধন্যবাদ আপনাকে। প্রত্যাশা হলো যে আমরা প্রতি বছরের ন্যায় আমাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আমাদের চামড়াগুলি সংগ্রহ করা শুরু করব। আপনারা জানেন যে ইতিমধ্যে ঢাকা শহরে যে সমস্ত চামড়াগুলি সর্টিং করা হয়েছে বা প্রিজার্ভেশন করা হয়েছে সেগুলি কিন্তু অলরেডি আমাদের ট্যানারিতে আসা শুরু হয়েছে এবং এগুলি প্রসেসিং কার্যক্রমও আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তো এর পরে আমাদের আজকে থেকে হাটঘাটে আমাদের ট্যানারির প্রতিনিধি যখন যাবেন এবং তারা চামড়াগুলি পারচেস করবেন। আমি একটু যদি আমাদের যে পূর্ববর্তী বক্তা যে কথাটা বলেছেন সেটা যদি একটু আমি সংযুক্ত করতে চাই। অ্যাকচুয়ালি যে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের 2 অ্যাসোসিয়েশন প্লাস হাইডেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, যেটা ওনাদের মানে সংগঠনের শীর্ষ সংগঠন, ও ওনাদের সহ বসেই কিন্তু আমরা এই দামটা নির্ধারণ করে থাকি। এবং গত বছরের চেয়ে আমরা কিন্তু এই বছর প্রতি বর্গ ফুটে 5 টাকা দাম বৃদ্ধি করেছি এবং সেটা যৌক্তিক ভাবেই আমরা বৃদ্ধি করেছি। কিন্তু আমাদের যেটা একটা সমস্যা হয়, আমরা কিন্তু লবণযুক্ত চামড়ার দামটা নির্ধারণ করি
কারণ আমরা রক্তের চামড়াটা তেমন একটা পারচেস করি না, 5% 7% চামড়া আমরা সংগ্রহ করি, বাট আমরা তো মূলত লবণযুক্ত চামড়াটাই পারচেস করি। এবং লবণযুক্ত চামড়াটা যখন পারচেস করি তখন আমাদের যেটা দেখতে হয়, প্রধানত দেখতে হয় যে চামড়ার গুণগত মানটা ঠিক আছে কিনা। উনি যেটা বলছে সিলেকশনটা আসলে আমরা কোরবানির চামড়াতে অত বেশি প্রাধান্য দিই না, কিন্তু আমরা দেখি যে চামড়ার গুণগত মানটা ঠিক আছে কিনা। চামড়ার গুণগত মানের মধ্যে যেমন সল্টিংটা ঠিক মতো হয়েছে কিনা, এটার মধ্যে পর্যাপ্ত কাঠ, যেটা প্লে কাট আমরা বলি, ওই প্লে কাটটা বেশি আছে কিনা, প্লাস এটার সাথে যে আপনার যে মানে টাইমলি এটা লবণটা মানে এটা দেওয়া হয়েছে কিনা, এই সমস্তগুলি আমাদের বিবেচনায় এসে চলে আসে। সুতরাং আবার ইদানিং কিন্তু আমাদের চামড়ার একটা গুণগত মানের সমস্যা হচ্ছে, এটা ন্যাচারালি হয়, এটা এক ধরনের অ্যানথ্রাক্স টাইপের এক ধরনের মানে দাগ চামড়ার মধ্যে, প্রায় ধরেন 5% 7% চামড়ায় এই ধরনের একটা দাগ থেকে যায়, যেটা আপনার ট্রেনিং এর প্রসেসের পরেও এটা দেখা যায়, এবং ওই চামড়াটা কিন্তু কোনো কাজে আসে না। সুতরাং সব মিলিয়ে আমাদের এই সমস্ত বিবেচনা করেই আমরা কিন্তু যে দাম দিয়েছি, ঢাকার বাইরে যে চামড়ার দাম এবং ঢাকা শহরে যে চামড়া, ওইভাবে আমরা চামড়া সংগ্রহ করছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যদি বলি, আমরা যেটা ঢাকা শহরে চামড়াটা সংগ্রহ করেছি, আপনারা হয়তো আপনাদের মিডিয়ামের মাধ্যমে সবাই জেনেছে যে 700 থেকে 900 টাকার ভিতরে ঢাকার চামড়া, রক্তের চামড়াটাই বিক্রি হয়েছে। তারপর উনি যেমনটি বলেছেন যে লবণের প্রাইস এটার সাথে অ্যাড হবে, প্লাস কস্টিং, শ্রমিকের খরচ কিন্তু এবার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বৃদ্ধি পেয়েছে। আর জানেন যে ঈদের সময় যে 1 কোটি চামড়া সংগ্রহ, এটা কিন্তু বিশাল নেটওয়ার্কের প্রয়োজন। এত লোক বল কিন্তু ট্যানারি মালিক বা কারোই নাই। সুতরাং ওই সময় আমাদের কিন্তু মৌসুমী শ্রমিকরাও কাজ করে থাকে। সুতরাং মৌসুমী শ্রমিকরা কিন্তু তাদের পর্যাপ্ত মানে দক্ষতা থাকে না, যার কারণে সেই জায়গাটাও তো আমাদের কিছু সমস্যা হয়। এই কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কিন্তু আমরা কিছু প্রোগ্রাম করে থাকি, কিন্তু এটা খুবই অপ্রতুল। 64টা জেলায় অন্তত যদি আমরা 64টা প্রোগ্রামও করে থাকি তাহলেও আমাদের হতো, কিন্তু আমরা সেখানে 10 থেকে 15টা বা 20টা প্রোগ্রাম করতে পারি সারা বছর। সুতরাং এই জায়গাটায় আমাদের এই সমস্ত লোকজনদেরকে, যারা মৌসুমী আছে, তাদেরকে যদি ট্রেন করা যায়, তাহলে কিন্তু আমাদের এই যে চামড়া গুণগত মান নষ্ট হবে না, এবং চামড়াগুলি সঠিক সময় আপনার প্রিজার্ভেশন করা যাবে, এবং আমরা সঠিক দামে, ন্যায্য দামে চামড়াগুলি কিনতে পারবো, এবং আমরাও তারপরে পরবর্তীতে বিক্রি করে এটা লাভবান হতে পারবো। আদারওয়াইজ আমরাও কিন্তু অনেক লোক যারা, ওনারাও জানেন, যারা চামড়া বিক্রি করেন আমাদের কাছে, জানেন যে আমরা এটার ভিতরে কেমিক্যাল ইউজ করার পরেও চামড়াগুলি ফার্দার 2 টাইমস সিলেকশন হয়। দেন সিলেকশনের পরে আমাদের চামড়াগুলির অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডটা দাঁড়ায়, যে কি স্ট্যান্ডার্ডটা চামড়াটা আসলো এবং এটার প্রাইসটা কেমন হবে। জি, এই চামড়ার আসলে যে মানটির কথা আপনি বললেন, সেই বিষয় নিয়ে আমরা আরো পরবর্তীতে আলোচনা করব। আমরা চলে যাচ্ছি একটি বিরতিতে, আপনারা দুজনই সঙ্গে থাকবেন আমাদের। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজকে টালিখাতার বিষয় কোরবানি চামড়ার ন্যায্য দাম মিলছে কি। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান এবং যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ মমিনুল মজিদ পলাশ। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। জি, আমরা আলোচনার আগে আসলে যে বিষয়টি বলছিলাম যে লবণযুক্ত চামড়া সংগ্রহ, এই বিষয়টি পর্যন্ত আমরা ছিলাম। তো আমি একটু মিজানুর রহমান আপনার কাছে একটু যেতে চাচ্ছি। 1 কোটি চামড়া কেনার যে লক্ষ্যমাত্রা এবার ধরা হয়েছে, তো এটা কি আসলে অর্জিত হবে কি না, এটা কিভাবে দেখছেন এই বিষয়টিকে? যেহেতু আমরা জানি যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা একটি তথ্য পেয়েছি, 44 লাখ গরু এবং 46 লাখ ছাগল কোরবানি দেওয়া হয়েছে। যদি 46 লাখ ছাগল কোরবানি দেওয়াই হয়ে থাকে, সেক্ষেত্রে কিভাবে 1 কোটি চামড়া কেনার লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে? না, ঠিকই বলছেন, যদি মানে কোরবানি কম হয় তাহলে তো আমাদের লক্ষ্যমাত্রা অবশ্যই আমাদেরকে কমিয়ে এটা নির্ধারণ করতে হবে। অ্যাকচুয়ালি যেটা মানে ফ্যাক্ট, সেটা হলো যে এই চামড়াগুলি বাংলাদেশে কোরবানি হবে, এই সমস্ত চামড়াগুলি কিন্তু আমাদের ট্যানারি মালিকরা সংগ্রহ করবে, এবং আমাদের সেই ধরনের ক্যাপাসিটিও আছে। এবং বিয়ন্ড মানে ওই ক্যাপাসিটির বাইরে আমাদের যে মানে যেটা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার চেয়েও বেশি আমাদের ক্যাপাসিটি আছে। সুতরাং ওই জায়গাটায় আমাদের কোনো সন্দেহ নেই যে আমরা এই চামড়াগুলি সংগ্রহ করতে পারবো এবং ওগুলি প্রসেস করতে পারবো। সেক্ষেত্রে আমাদের যেমন 1.5 থেকে 2 মাস সময় লাগবে এই চামড়াগুলি টোটালি প্রসেস করতে। এই জন্যই আমরা বারবার প্রসেসিং এর উপর, প্রিজার্ভেশনের উপরে গুরুত্ব দিই, কারণ প্রিজার্ভেশনটা ভেরি ইম্পর্টেন্ট। একটা চামড়াতে যদি ভালোভাবে লবণ দেওয়া হয় তাহলে কিন্তু চামড়াটা 1 মাস 1.5 মাস রাখা সম্ভব। আদারওয়াইজ আপনার যদি কম লবণ দেওয়া হয় এবং দেরিতে লবণ দেওয়া হয়, তাহলে কিন্তু এই চামড়াগুলি মানে আপনার যেহেতু গুণগত মান প্রথমে নষ্ট হয়ে যাবে, এবং আরো দীর্ঘ সময় থাকার কারণে চামড়া গুণগত মান আরো নষ্ট হয়ে যাবে। সুতরাং এই জায়গাটায় আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, যেন যথাসময়ে যথাভাবে আমরা যেন চামড়াগুলিকে প্রিজার্ভ করতে পারি। সুতরাং লক্ষ্যমাত্রা নিয়ে আসলে আমাদের ওরকম মানে সমস্যা হবে না, কারণ আপনারা জানেন যে বর্তমানে আমরা কমপ্লায়েন্স অর্জন করার জন্য চেষ্টা করতেছি। এখনো আমাদের ট্যানারি স্টেটে, সাভার ট্যানারি স্টেটে কোনো ট্যানারি এলডব্লিউজি সার্টিফিকেট পাই নাই, যদিও আপনার ঢাকার বাইরে আমাদের মানে 4টা ট্যানারি এলডব্লিউজি সার্টিফিকেট পেয়েছে।
সুতরাং আমরা যদি এলডব্লিউজি সার্টিফিকেট পাই, সেক্ষেত্রে আমাদের চামড়ার মূল্যমান যেমন বৃদ্ধি পাবে, আমাদের চাহিদাও আমাদের বিদেশে বৃদ্ধি পাবে। সুতরাং ওই জায়গাটাও আমরা কিন্তু এখনো পিছিয়ে আছি, আমাদের চাহিদা তেমন একটা নেই, এবং প্রাইসের জায়গাতেও আমরা যেহেতু নন কমপ্লায়েন্স বায়ারদের কাছেই চামড়া বিক্রি করতে হয়, এবং সেই জন্য আমাদের কম প্রাইসে চামড়াগুলি বিক্রি করতে হবে। এবং এই বছর কিন্তু আরেকটা সমস্যা হলো যে আমাদেরকে যে আপনার যে ইনসেনটিভ দেওয়া হতো, সেটা ক্রাশ চামড়ার উপরে ইনসেনটিভ দেওয়া হচ্ছে না। 85% চামড়াই কিন্তু আমরা ক্রাশ এক্সপোর্ট করে থাকি। সুতরাং ওই জায়গাটাতেও কিন্তু আমরা এখন আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি, এবং সমস্ত কিছু যে যে ধরনের যে সবকিছুর খরচ বেড়েছে, কেমিক্যালেরও খরচ বেড়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা একটা মানে চ্যালেঞ্জিং অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। সুতরাং এই জায়গাটা থেকে উতরে যাব, হয়তোবা বছর খানিক হয়তোবা সময় লাগবে। ইনশাল্লাহ আমরা আমাদের চামড়ার যে আগের যে স্বর্ণযুগ ছিল, সেই জায়গাটাতে আমরা ফিরে আসতে পারবো বলে আমরা আশা জি, করতেছি। সেক্ষেত্রে আমি আপনার কথার প্রসঙ্গে আবার একটু মমিনুল মজিদ আপনার কাছে একটু যেতে যাচ্ছি। আপনি বলেছিলেন যে লবণের দাম বাড়তি, শ্রমিকের মজুরি বেড়ে গেছে, এবং আমরা দেখেছি যে কোরবানির পরপর আবহাওয়ার যে একটি তারতম্য কিন্তু ছিল, বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল। তো সেই সব কিছু মিলিয়ে আপনারা কি মনে করছেন, এবার কি সেই যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি পূরণ করা যাবে? একই প্রশ্ন করছি আসলে আপনার কাছে, আপনার কি মতামত এই বিষয়ে? আসলে আমার ব্যক্তিগত যে মতামতটা সেটা হলো যে পুরোপুরি না হলেও আশা করি কাঙ্ক্ষিত লক্ষ্যের হয়তো বা 90% পূরণ হবে। তাছাড়া মিজানুর রহমান ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকলো, তারা যে অ্যাসোসিয়েশন প্লাস বাণিজ্য মন্ত্রণালয় কাছাকাছি অবস্থান রেখে যে তারা যে আলোচনা পর্যালোচনা করে, সমস্ত জেলা ভিত্তিক এই জিনিসটাকে ছড়াই দেওয়ার দরকার আছে, মনিটরিং এর দরকার আছে, এবং তারা যে দামটা নির্ধারিত করেছে, আমাদের সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা ওই দাম পাচ্ছি কিনা তারা জোরালো ভাবে এই মনিটরিংটা করা উচিত বলে আমি মনে করি, সাধারণ ব্যবসায়ীরা বেঁচে থাকার স্বার্থে। কারণ আমরা যদি চামড়াটা জোগাড় করে নিয়ে দিই, তাহলে তারা তো বৃহৎ চামড়াটা পাবে না। ফলে আমরা যে ন্যায্য মূল্য পাচ্ছি, এইটাই তারা মনিটরিং করে আমাদের নিশ্চিত করুক যে সঠিক দামে চামড়াটা কিনতে পারছি কিনা। জি, আমি আশা করছি যে মিজানুর রহমান, আপনি হয়তো তার কথাটি শুনেছেন, তার অনুরোধের কথাটি। তো সেক্ষেত্রে আমি মিজানুর রহমানের কাছে আবার একটু যেতে চাই, তিনি যদি আমাদেরকে একটি বিষয় নিয়ে একটু বলেন। তার আগে মমিনুল ইসলাম, আপনাকে আরেকটা বিষয় তার আগে আমি একটু বলি যে এই যে আপনি বলছেন যে কাঁচা চামড়া প্রসেসিং করার বিষয়টি বারবারই এখানে আসছে, তো কাঁচা চামড়া রপ্তানির বিষয়ে কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায় কিনা? যেহেতু আমরা দেখেছি দেশের পোশাক শিল্প কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, এবং চামড়া শিল্পকে আরো সমৃদ্ধ করার জন্য, রপ্তানি বাড়ানোর জন্য কিন্তু সরকার জোর দিচ্ছে। আর সরকার যদি ওয়েট গুলো চামড়া রপ্তানির ক্ষেত্রে করে, এখানে আবার আছে, আমি বলতে দ্বিধা করবো না। এক শ্রেণীর লোক আমরা সাধারণ ব্যবসায়ী চাবো যে ওয়েট গুলো চামড়াই রপ্তানি হোক, আবার চায়না অ্যাসোসিয়েশন পাশাপাশি অন্যান্য যারা আছে তারা চাবে যে গ্যাস চামড়াটা এই করুক। ফলে এখানে একটা গ্রুপিং এর আছে। তবে আমি সাধারণ ব্যবসায়ী হিসেবে বলবো যে ব্লু চামড়াটাই রপ্তানি হোক, তাতে আমাদের চামড়ার পর্যাপ্ত পরিমাণে বাইরে যাবে, এবং আমরা ক্ষতি থেকে বরঞ্চ লাভবানের দিক থেকে অনেক বেশি বিবেচনা আসবে আশা করি, আমার মনে হয়। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেক্ষেত্রে মিজানুর রহমান, আপনার কাছে একটু যাব আবার। আপনি কি বলবেন এই বিষয়ে, যে কাঁচা চামড়া রপ্তানি বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? না, যেটা হলো যে আপনার কাঁচা চামড়ার বিষয়, রপ্তানির বিষয়ে আমাদের প্রথম থেকে আমরা এটা বিরোধিতা করছি। আপনারা জানেন যে সাভার যে শিল্পনগরী আছে, এখানে কিন্তু অলরেডি আমরা 7,000 কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছি। সুতরাং আমাদের এখানে টোটাল প্রসেস সিস্টেমটা হলো ফিনিশ লেদার এবং ক্রাফট লেদার এক্সপোর্ট হবে, এবং এখানে ভ্যালু এডিশনের পরিমাণ 80%। সুতরাং আমি যদি কাঁচা চামড়া রপ্তানি করি, তাহলে ওখানে তো কোনো ভ্যালু এডিশন হচ্ছে না। আর কাঁচা চামড়া বা ওয়েট গুলো রপ্তানি করার আমাদের দেশ থেকে যে প্রসেসটা চালু হয়েছে, কিছু ওয়েট গুলো এক্সপোর্ট হয়েছে, কিন্তু এটার ফিডব্যাকটা খুব একটা ভালো না। এটাতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এবং আমাদের ইন ফিউচার আমরা আর অর্ডারই পাবো না, কারণ এটা শর্ট টাইম একটা বিজনেস। শর্ট টাইমের জন্য এটা দেওয়া হয়েছিল, আমাদের ট্যানাইতে প্রচুর পরিমাণে ওয়েট গুলো পড়েছিল, যার কারণে ওয়েট গুলোর একটা অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু এখন যদি ওয়েট গুলোর অনুমোদন দেওয়া হয়, তাহলে এটা বুমেরাং হয়ে যাবে, কারণ এটা এই শিল্পটা মোটামুটি ধ্বংসই হয়ে যাবে। কারণ এত টাকা ইনভেস্ট করার পরে যদি আমরা আবার সেই ব্যাকফুটে চলে যাই, তাহলে আমাদের এই বিজনেসের ফিউচার বলতে কিছু থাকবে না। সারা পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে, আমরা কেন এখনো পিছিয়ে থাকবো? আমাদের এলডব্লিউজি সার্টিফিকেট দরকার। ওয়েট গুলো চামড়া এক্সপোর্ট করতে হলেও এলডব্লিউজি সার্টিফিকেট প্রয়োজন হবে। সুতরাং এলডব্লিউজি সার্টিফিকেট যদি আমি পেয়ে যাই,
তাহলে অটোমেটিক্যালি আমার চামড়া চাহিদা বেড়ে যাবে। সুতরাং আমার ওয়েটগুলো এক্সপোর্ট করে কম ভ্যালু এডিশনে তো এক্সপোর্ট করার কোনো প্রয়োজন নেই। আমি যেখানে ম্যাক্সিমাম ভ্যালু এডিশন করতে পারতেছি, আমার ফিনিশ চামড়া যদি আমি করতে পারি সেখানে 100% এবং 150% ভ্যালু এডিশন করা যাবে। কিন্তু আমি কমপ্লায়েন্সের কারণে এখন পারতেছি না। আমাকে সরকারি সহযোগিতা, সরকারি নীতি সহায়তা, সরকারের ইজ ডুইং অফ বিজনেস, এই সমস্ত জিনিসগুলি যদি আমার জন্য প্রযোজ্য করে এবং এগুলি যদি সরকার মানে আন্তরিকভাবে চেষ্টা করে, তাহলে আমরা দ্রুত বিজনেসে আগে যেতে পারবো। আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ যে কলকাতা বা চেন্নাই, এদের প্রচুর পরিমাণে এলডব্লিউজি সার্টিফিকেট ট্যানারি আছে, তাদের কিন্তু অর্ডারের কোনো কমতি, তারা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের অর্ডার একদমই কম এবং যারা অর্ডার দিচ্ছে তারাও কম মূল্যে অর্ডার দিচ্ছে এবং আমরা বেশ বিক্রি করতে বাধ্য হচ্ছি, কারণ প্রতি বছরই তো আমাদের মাল চলে আসছে কোরবানিতে। আমরা যেটা জানতে চাই, আমি বুঝতে পারলাম যে আপনারা সরকারি থেকে একটি নীতি সহায়তা চাচ্ছেন। সেক্ষেত্রে মমিনুল মজিদ, আপনার কাছে একটু যদি যাই তাহলে আচ্ছা সেক্ষেত্রে মিজানুর রহমান, আপনার কাছে আবারও আরেকটি প্রশ্ন একটু করি, যে সার্টিফিকেটের কথাটি বলা হলো, তো সেই সার্টিফিকেটের জন্য সাভারের কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বা কি করা প্রয়োজন বলে মনে করছেন? আপনি দেখেন, আমাদের সাভার ট্যানারি স্টেটে কিছুদিন পূর্বে মানে এশিয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা কিন্তু আমাদের গ্যাপ অ্যানালাইসিস করেছি যে এলডব্লিউজি সার্টিফিকেট পেতে হলে আমরা কোন অবস্থানে আছি। সেই ক্ষেত্রে ওনারা আপনার এলডব্লিউজি অডিটর এনে এখানে গ্যাপ অ্যানালাইসিস করেছে 15টি ট্যানারির উপরে। 15টি ট্যানারির মধ্যে আপনার 10টি ট্যানারি এই মুহূর্তে এলডব্লিউজি সার্টিফিকেট পেতে পারে, কিন্তু আমাদের যেটা মেইন সমস্যা সেটা হলো সিইটিপি। এই সিইটিপিটা এখনো আপনার আমাদের পরিবেশের স্ট্যান্ডার্ডে আসে নাই, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে আসে নাই। সেটা নিয়ে কাজ হচ্ছে, এটা বিশাল চ্যালেঞ্জিং এর ব্যাপার, এটা নিয়ে আমরা দরবার করছি। আপনি জানেন যে সরকারি কাজকর্মগুলি সব খুবই স্লো গতিতে আগায়। যে জায়গাটা আমাদের এই ট্যানারি সেক্টরকে স্পেশাল যদি একটা মানে ট্রিটমেন্ট দেয়, তাহলে এটা বাঁচিয়ে রাখা সম্ভব। আপনি জানেন যে ঈদের পরের দিনে কিন্তু শিল্প সচিব এখানে আসছেন, আইসা উনি সিইটিপি পরিদর্শন করছেন এবং উনি বলছেন যে আরেকটা সিইটিপি করবে এবং করা এবং কবে নাগাদ আমরা পাবো এবং এটাকে কবে নাগাদ স্ট্যান্ডার্ড হবে এটা কিন্তু আমরা জানি। এটা কবে যে হবে সেটাও আমাদের কোনো নলেজে নাই। সুতরাং আর যেটা আমি আরেকটা জিনিস যুক্ত করি, যে যেই ট্যানারিগুলি ঢাকার বাইরে এলডব্লিউজি সার্টিফিকেট পেয়েছে তারা কিন্তু গ্রেডিং এর দিক থেকে ট্যানারি স্টেজে যে ট্যানারিগুলি আছে। জি, মিজানুর রহমান এবং মমিনুল মজিদ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে চামড়া সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা আপনাদের কাছ থেকে জানতে পেরেছি, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমাদের আজ এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা এই পর্যন্তই। সঙ্গে থাকুন।